তোমার কোনো বুদ্ধি আছে নাকি নেই? নয় মালিক, কেউ কি সাদা জুতোর ওপর কালো পালিশ লাগায়? ক্ষমা করে দিন মালিক, মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তুমি ভুল করছো আর এখন আমার সঙ্গে। ছেড়ে দিন মালিক, ও তো বাচ্চা, মাফ করে দিন। এখন তুমি আমাকে শেখাবে কিভাবে ওর সঙ্গে কথা বলতে হয়? আমার সঙ্গে কথা বলার সময়সীমা মনে রেখো। তুমিও তো এই দোকানেই জুতো পালিশ করো, আর ওর জন্য এত মায়া লাগছে, তাই না? নাও, এবার এই জুতোটাও পরিষ্কার করো। যাও, পরিষ্কার করো। আমার মুখের দিকে কি তাকিয়ে আছো? ভেতরে যাও। মুকেশজি, আমি কিভাবে সাহায্য করতে পারি? শিবয়, আমি মুকেশ বাজাজ, শহরের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানি বাজাজ কনস্ট্রাকশনের মালিক। শিবয়, দয়া করে আমার নাতনি নন্দিনীকে বিয়ে করো। স্যার, কিন্তু আপনি এটা কেন করতে চান? আর আপনার নাতনি কেন আমার মতো একজন জুতো পালিশওয়ালাকে বিয়ে করবে? সবার সামনে আমি এসব বলতে পারবো না। দয়া করে আমার সঙ্গে আসো। শিবয়, আমি জানি তুমি আসলে কে, আর এটাও জানি তুমি কেন জুতো পালিশওয়ালার মতো জীবন কাটাও। কি? কিন্তু আপনি এসব, বাকি সব কিছু এই কাগজে লেখা আছে। কিন্তু বিয়ের পর ডিভোর্সের জন্য এত জঘন্য শর্ত কেন? আর আপনি কেন এই বিয়ের ব্যবস্থা করতে চাইছেন? আর আপনি আমার সম্পর্কে সব জানেন কিভাবে? বিয়ের পর সবকিছু জানতে পারবে। নিজের গোপন রহস্য লোকানোর জন্য শিবাইকে এই বিয়েতে রাজি হতে হয়। মুকেশ বাজাজ যখন নন্দিনীর মা রেখাকে এই বিয়ের কথা জানান, তখন বাজাজ ম্যানশনে তোলপাড় শুরু হয়ে যায়। আমরা কোটি কোটি টাকার মালিক, আর আপনি আপনার নাতনির বিয়ে ঠিক করেছেন এক জুতো পালিশওয়ালার সঙ্গে। আমি যা করছি ভেবেচিন্তেই করছি। নন্দিনীর বিয়ে ওই জুতো পালিশওয়ালা সেবায়ের সঙ্গেই হবে, আর কারো সঙ্গে নয়। এই বিয়েটা খুব জরুরি। এই বিয়ের পর নন্দিনীর জীবন রাতারাতি বদলে যাবে। বদলাবে না, বরং নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি কেন বোঝেন না পাপাজি? ঠিক আছে, আপনি যদি কিছুই না করেন, তাহলে আমি আমার শাশুড়ির সঙ্গে কথা বলবো। শাশুড়িমা, শাশুড়িমা, দেখুন শ্বশুরমশাই কি বলছেন, দয়া করে ওনাকে বোঝান। এই বিয়েটা প্রয়োজনীয়। আমি নিজে আমার ব্যক্তিগত পুরোহিত দিয়ে ওদের কুণ্ডলী মিলিয়েছি। যে ছেলে নন্দিনীর জীবনে আসছে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই সম্পর্কটা স্বয়ং ভগবান ঠিক করে রেখেছেন। শাশুড়িমা, আপনি কি বলছেন? কুণ্ডলিতে যা লেখা আছে সেটাই কি আমাদের মেনে নিতে হবে? ঠিক আছে, আপনিও যদি আমাকে সমর্থন না করেন তাহলে ঠিক আছে, আমি একাই আমার মেয়েকে এই বিয়ে থেকে বাঁচাবো। যদি কেউ আমাকে ওই শিবাইকে বিয়ে করতে বলে, আমি নিজের শিরা কেটে ফেলব। নন্দিনী, প্লিজ 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 থামো, এটা করো না, থামো থামো, দয়া করে কিছু করো না, ওই ছুরিটা ফেলে দাও। না মা, আমার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি কি ওই শিবাইকে দেখেছো? গরিব, অশিক্ষিত, পুরনো ছেঁড়া কাপড় পরে থাকে। কে জানে আমাকে কোন বস্তিতে নিয়ে যাবে। এসব জানার পরও তোমরা চাও আমি ওকে বিয়ে করি? না না নন্দিনী, তোমাকে কোথাও যেতে হবে না। বিয়ের পর শিবাই এখানেই আমাদের সঙ্গে থাকবে। তোমাকে তোমার বিলাসিতা ছাড়তে হবে না। না, তবু আমি ওকে বিয়ে করব না। আর যদি দাদু জোর করেন তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব। থামো থামো, 1 মিনিট, আমাকে বোঝাতে দাও। পাপাজি, আপনি কেন এসব করছেন? কেন নিজের নাতনির জীবন নিতে চাইছেন? আজই, এই মুহূর্তে যদি এই সম্পর্ক না ভাঙেন, আমি আপনার বিরুদ্ধে কেস করব। ঠিক আছে, তাহলে আমিও কি কেস করব তোমার বিরুদ্ধে? নন্দিনীর বাবার মৃত্যুর আগে যে সত্যটা সামনে এসেছিল সেটা মনে আছে? যদি না চাও সেই সত্য আবার প্রকাশ পাক, তাহলে নিজে থেকেই এই বিয়েতে রাজি হও, আর তোমার মেয়েকেও বোঝাও ওকে বিয়ে করতে। মুকেশ বাজাজের এই একটিমাত্র সতর্কবার্তায় রেখা এতটাই চুপ হয়ে গেল যে সে নন্দিনীকে নিয়ে সেখান থেকে চলে গেল। এসব কি চলছে? সময় এলে আমি রেখাকে সব বলবো। আগে বিয়েটা হোক।
এবার আর কেউ এই বিয়ে আটকাতে পারল না। বিয়ের আসল সত্য না জেনেই রেখা আর নন্দিনীকে রাজি হতে হলো। বিয়ের দিন এগিয়ে আসছিল, কিন্তু নন্দিনী এখনো একবারও শিবায়ের সঙ্গে দেখা করেনি। এই কথাটা শিবায়কে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আগামীকাল আমাদের বিয়ে, কিন্তু আমরা এখনো ঠিকভাবে কথাই বলিনি। সে আমার ফোন ধরে না, মেসেজের উত্তর দেয় না। মনে হয় নন্দিনী আমাকে একেবারেই মেনে নিতে চায় না। শুধু বিয়েটা হতে দাও, নন্দিনী তোমাকে মেনে নেবে। আপনি কি বোঝাতে চাইছেন? আপনি তো আমাকে বলেছিলেন নন্দিনী নিজের ইচ্ছেতেই বিয়ে করছে, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ওকে জোর করছেন। জোর করলে কি হয়েছে? এটা আমার আর আমার নাতনির ব্যাপার, তুমি হস্তক্ষেপ করো না। মুকেশজি, হয়তো আপনি ভুলে যাচ্ছেন যে আমি আমার পরিবারের কারণে বাধ্য হয়েছি, কিন্তু আমি অসহায় নই। ও, এত অ্যাটিটিউড। ঠিক আছে, বিয়ে ভেঙে দাও, কিন্তু তখন আমি সবাইকে বলবো যে তুমি কোনো জুতো পালিশওয়ালা নও, আসলে তুমি অন্য কেউ। মুকেশ বাজাজ এমন এক জাল বুনেছিলেন যেখান থেকে কারও পালানোর উপায় ছিল না। আর পরের দিন অনিচ্ছা সত্ত্বেও বাজাজ পরিবারের একমাত্র নাতনি বিয়ে করল জুতো পালিশওয়ালা শিবাইকে। এবার দয়া করে বলুন, কেন আপনি আমাদের দুজনকে এই সম্পর্কে বেঁধে দিলেন? বলুন, আমার জীবন নষ্ট করে আপনি কি পেলেন? মা, আমি তোমার বিয়ে দিয়েছি কারণ দাদু, কি হচ্ছে এসব? দাদু, কি হচ্ছে? শিবয়, শিবয়, কিছু করো। কি হচ্ছে? দাদু, উঠুন, প্লিজ উঠুন। নন্দিনী, তোমার দাদু আর নেই, কিন্তু তার মৃত্যুর ঠিক পরের দিন থেকেই শিবায়ের খারাপ দিন শুরু হয়ে গেল। নন্দিনী আর তার মা তাকে সবসময় অপমান করতে লাগলো। কখনো শিবায়কে বাসন মাজতে বাধ্য করা হলো, আবার কখনো মেঝে মোছানো হলো। একদিন নন্দিনীর কলেজের পুরনো বন্ধু রিয়া বাড়িতে এলো। বাড়ির জন্য কি নতুন কোনো কাজের লোক আমি রেখেছো? কাজের লোক নই, আমি নন্দিনীর স্বামী। কি? নন্দিনীর স্বামী? তুমি কি গোপনে বাড়ির কাজের লোককেই বিয়ে করেছো নন্দিনী? হ্যাঁ হ্যাঁ, খুব হাসির কথা। আমার ভাগ্য নিয়ে হাসা বন্ধ করো। এই গরিবটাকে ডিভোর্স দাও না কেন? দাদু এমন শর্ত দেখে গেছে যে আমি ওকে ডিভোর্স দিতে পারি না। ছাড়ো, এমনিতেই এই দুর্ভাগ্য এসেছে, দাদুও চলে গেছে, আর কোম্পানির অবস্থা এত খারাপ যে বলতেও পারছি না। তুমি জানো, আমার খুব তাড়াতাড়ি 5 কোটি টাকা দরকার। ও, তাহলে ইয়াশের সঙ্গে কথা বলছো না কেন? আমাদের কলেজের বন্ধু, এখন সে ইন্ডেস গ্রুপের মালিক। আর মনে আছে তো, কলেজ থেকেই ওর তোমার প্রতি আলাদা ফিলিং ছিল। ঠিকই। ইয়াশ আগেও ছোটখাটো ব্যাপারে নন্দিনীকে সাহায্য করেছিল। বিশেষ বিষয়টা ছিল, নন্দিনী জানতো যে সাহায্যের আড়ালে ইয়াশ তার সঙ্গে ফ্লার্ট করত আর তার প্রতি খারাপ উদ্দেশ্য ছিল। তবুও নিজের ক্যারিয়ার এগোনোর জন্য সে সব উপেক্ষা করে ইয়াশের সাহায্য নিতে থাকত। যখন নন্দিনীর ইয়াশের সঙ্গে মিটিং ঠিক হলো, সেবাই গাড়ি চালিয়ে তাকে অফিসে নিয়ে গেল। হ্যালো নন্দিনী, দেরি হলে কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। কোনো সমস্যা নেই, এসো। আচ্ছা, উনি কে? তোমার ড্রাইভার? আমি নন্দিনীর স্বামী শিবায়। ও, স্বামী। হাই, আমি দুঃখিত শিবায়, আসলে আমি জানতাম না। আচ্ছা, তুমি কি করো? তোমার ব্যবসা কি? আসলে আমার কোনো চাকরি নেই, আমি খুব একটা পড়াশোনা করিনি, তাই। এই গরিব লোকটা নন্দিনীর মতো মেয়ে পেয়ে গেল। বাহ, যাই হোক, আমার জন্য ভালোই হলো। এবার ওকে ফাঁদে ফেলতে শুধু একটু টাকা ছুঁড়ে দিলেই হবে। ও, এসব কিছুই না, নন্দিনীর জন্য এতটুকু তো আমি করতেই পারি। আচ্ছা, আমাদের কোম্পানিতে একটা ভ্যাকেন্সি আছে, তুমি কাজ করবে?
চিন্তা করো না, তুমি নন্দিনীর স্বামী, আমি তোমাকে ভালো একটা চাকরি দেব। ও শিট, আমি খুব সরি নন্দিনী, আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে যেতে হবে, কাল তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে, বাই বাই। ওকে বলার কি দরকার ছিল যে তুমি আমার স্বামী, আর তুমি যে বেকার সেটাও বলে দিলে? এসব বললে, কিন্তু যখন ও তোমাকে চাকরির অফার দিল তখন কেন রাজি হলে না? আর কতদিন আমাকে বসিয়ে বসিয়ে তোমাকে খাওয়াতে হবে? নন্দিনী, যশের দৃষ্টিটা আমার ঠিক লাগছে না। সে তোমাকে টাকা দিচ্ছে কোম্পানি বাঁচানোর জন্য নয়, সে টাকা দিচ্ছে কারণ তার তোমার প্রতি খারাপ উদ্দেশ্য আছে। চুপ করো। কোম্পানি চালাতে কি লাগে তুমি কি জানো? অলস লোকের মতো অজুহাত দিও না। জানি না দাদু কি ভেবে তোমাকে আমার মাথায় চাপিয়ে দিয়ে স্বর্গে চলে গেল। নন্দিনী, দেখো, ব্যাপারটা এমন নয়। দেখো, আমার 5 কোটি টাকা দরকার, আর যদি সেটা না পাই তাহলে আমাকেও তোমার মতো বাসন মাজতে হবে, যেটা আমি করব না। তাই ইয়াশের চাকরির অফারটা মেনে নেওয়াই ভালো। জানো, যদি দাদুর শর্ত না থাকতো আমি অনেক আগেই তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। ঠিক আছে নন্দিনী, আমি তোমার কথায় রাজি। আমি এই চাকরিটা করব। ভালো। এটা শুনে নন্দিনী খুব খুশি হলো আর সঙ্গে সঙ্গে সেই ইয়াশকে ফোন করে শিবায়ের সিদ্ধান্ত জানিয়ে দিল। ঠিক আছে, কাল ওকে অফিসে নিয়ে এসো ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, বাই বাই। কি স্যার, আপনি নন্দিনীর গরিব স্বামীকে আমাদের কোম্পানিতে চাকরি দেবেন? তাহলে আমাদের সুনাম কি হবে? কি মনে করছো আমি কি রাস্তা থেকে যাকে তাকে তুলে এনে কোম্পানিতে রাখব? কোম্পানি কি কোনো দাতব্য সংস্থা? আচ্ছা, আমাদের কোম্পানিতে টয়লেট পরিষ্কার করার লোক দরকার আছে, তাই না? বুঝে গেছি স্যার। পরের সকালে নন্দিনী শিবাইকে ইয়াশের অফিসে নিয়ে গেল। পুরো পথ জুড়ে নন্দিনী শিবাইকে বোঝাতে থাকলো ইন্টারভিউতে কিভাবে কথা বলতে হবে। ওকে ওকে স্যার। হাই। হাই নন্দিনী, হাউ আর ইউ? আই এম গুড। Come in, sit down, come here. Hey, wait. Menuka, listen. Yes sir. শিবাইকে বাইরে নিয়ে গিয়ে ফর্মটা ফিল আপ করাও। ফাইন। আর শোনো, বাইরে গিয়ে সবাইকে বলে দিও যেন আমাকে ডিস্টার্ব না করে। নন্দিনীর সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে, বুঝেছো? এসব দেখে শিবাই বিরক্ত হচ্ছিল, কিন্তু নন্দিনীর জন্য সে চুপ করে রইল। নাও, এখানে নিজের ডিটেলস ভরো আর এখানে সাইন করো। ম্যাম, আমি এখানে কোথায় সাইন করব? তুমি কি অশিক্ষিত? দেখতে পাও না এখানে সাইন করতে হবে। শিবাই যখন ফর্মে নিজের তথ্য লিখছিল, ঠিক তখনই ম্যানেজার দৌড়ে ইয়াশের কেবিনে ঢুকল। ইয়েস স্যার, দীনেশ স্যার এসে গেছেন। ইয়াশের কাকা দীনেশ ছিলেন একজন প্রাক্তন আর্মি অফিসার এবং এখন উজ্জয়নের অন্যতম বড় ব্যবসায়ী। ইয়াশ তার সঙ্গেই কাজ করত এবং তার টাকাতেই চলত। নন্দিনী, আমাদের যেতে হবে, চলো। ম্যানার্স, তুমি কি অন্ধ? স্যার, আমি সরি, আমি শুধু একটা ঠিকানা জিজ্ঞেস করতে এসেছিলাম, আমি চলে যাচ্ছি। দীনেশ যেন তাকে চিনে না ফেলেন, তাই শিবাই তাড়াতাড়ি বেরিয়ে গেল। ঠিক তখনই দীনেশজির চোখ পড়ল সেখানে পড়ে থাকা একটি কলমে। কলমে খোদাই করা এস দেখেই তার পায়ের নিচের মাটি সরে গেল। এই কলমটা, এটা কি ওই লোকটার? মিস্টার শিবাই, 3 বছর ধরে কোথায় ছিলেন আপনি? আমাদের কোম্পানি কিনতে এসেছেন নাকি? কি কোম্পানি কিনবে? ওই লোকটাকে দেখতে এমন লাগে যে সে একটা সামোসাও কিনতে পারবে। আসলে সে আমার বন্ধু নন্দিনীর স্বামী। ওর কোনো কাজ নেই, তাই আমি ভেবেছিলাম ওকে একটু কাজ দিই। আপনি ওকে বকেছেন, তাইও চলে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো ইয়াশ? এই কলমটা দেখো, এই চিহ্নটা দেখো। এই চিহ্ন শুধু তাদেরই হয় যারা... কথা বলতে বলতে এই দীনেশজি থেমে গেলেন, কিন্তু এসব শুনে ইয়াশের অবস্থাও খারাপ হয়ে গেল। জীবনে প্রথমবার সে তার কাকার মুখে এমন ভয় দেখল। স্যার, আপনি কাকে নিয়ে কথা বলছেন? শিবাই সম্পর্কে আপনি কি ভাবছেন? ম্যাডাম,
আপনি সত্যিই জানেন না আপনার স্বামীকে? আমি জানি না আপনাকে এটা বলা উচিত কিনা। এর মানে শিবায় স্যার উজ্জয়নে আছেন। বড় কিছু ঘটতে চলেছে। আমাকে আমার টিমকে অ্যালার্ট করতে হবে। ম্যাডাম, এই নিন শিবায় স্যারের কলম। দীনেশজির কথা শুনে নন্দিনী ভয়ে কেঁপে উঠল। এসবের মানে কি? এই শিবায় আসলে কে? দীনেশ কাকা একজন আর্মি ম্যান, তবু কেন সে তাকে এত ভয় পাচ্ছে? আতঙ্কিত নন্দিনী বাড়ি ফিরে রেগে গিয়ে বলল, শিবে, তুমি কে? আমি তোমার স্বামী শিবায় মহাদেব। বাজে কথা বন্ধ করো। এই কলমটা আর এর উপর এই চিহ্ন, এর মানে কি? তুমি চলে যাওয়ার পর এই কলমটা দেখে দীনেশজি ঘামে ভিজে গিয়েছিলেন। তুমি কে বলো? এই কলমটা ওই মাঙ্কি ব্র্যান্ড ডান্সম্যানের সঙ্গে ফ্রিতে এসেছিল। আজই প্রথম ব্যবহার করেছি। হতে পারে দীনেশজি এই চিহ্নটা অন্য কিছুর সঙ্গে ভুল বুঝেছেন। না হলে বলো তো নন্দিনী, কলমটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে কি আমি ওটা সেখানে ফেলে আসতাম? ঠিক তখনই নন্দিনীর একটা ফোন এলো আর সে চলে গেল। পরের সন্ধ্যায় ছিল নন্দিনীর কলেজ রিইউনিয়ন পার্টি। নন্দিনী, তুমি আজ খুব সুন্দর লাগছো, কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে গয়না পরতে ভুলে গেলে। ও সরি, ভুলেই গিয়েছিলাম। তোমার স্বামী তো তোমাকে চপ্পলে কিনে দিতে পারে না, হার তো দূরের কথা। যাই হোক, দেখো, আমার স্বামী গত রাতে আমাকে 3 কোটি টাকার নেকলেস গিফট করেছে। গত কয়েকদিন ধরে তার কোম্পানি বড় ক্ষতির মুখে পড়েছিল আর সে একজন ইনভেস্টর খুঁজছিল। কলেজে যে ধনী সহপাঠী দেব তার সঙ্গে ফ্লার্ট করত, সেও এই পার্টিতে এসেছিল। নন্দিনী ভাবল, দেবকে দিয়ে কোম্পানিতে ইনভেস্ট করানো যায় না কেন? হাই দেব। ঠিক তখনই শিবায় একটা ফুলের তোড়া নিয়ে সেখানে এলো। ক্লাবের ভিড়ের মধ্যে শিবায়ের চোখ নন্দিনীকে খুঁজছিল। এক কোণে নন্দিনীকে ওয়াইন খেতে দেখে সে সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে গেল। শিবায়কে দেখেই নন্দিনী রেগে গেল। তুমি এখানে কি করছো? আর এগুলো কি নোংরা কাপড় পরেছো? চপ্পল পরে এসেছো? হোটেল তোমাকে ঢুকতে দিল কিভাবে? তুমি এইটা বাড়িতে ভুলে গিয়েছিলে, সেটা দিতে এসেছি। আর এই ফুলের তোড়া এসব কি? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আজ আমাদের 3য় বিবাহবার্ষিকী, তাই আজ আমি নিজের সম্পর্কে তোমাকে কিছু বলতে এসেছি। সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ এখন শিবায়, দেব আর নন্দিনীর দিকে তাকিয়েছিল। লেটস ডান্স। নন্দিনী, একবার আমার কথা শোনো, আমি তোমাকে পুরো সত্য যা বলবো। এই ফুলগুলো দেখছো? আমার জীবনে তোমার মূল্য ঠিক এরকমই। এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নন্দিনী, আমার সঙ্গে চলো। হেই, এত হইচই কেন মান? নন্দিনী বেবি রিল্যাক্স, তোমার স্বামী কোনো কাজের না, আমি আছি। বলো কত টাকা চাই? 1 কোটি, 2 কোটি, না 10 কোটি? দেব, তুমি কি আমাকে সাহায্য করবে? অফকোর্স করব, তুমি তো আমার বন্ধু। কিন্তু একটা শর্ত আছে, 2 কোটির জন্য সারা সন্ধে আমার কোলে বসে থাকতে হবে, আর 10 কোটির জন্য 1 রাত আমাকে দিতে হবে। বলো, রাজি? তুমি কি করছো? তুমি কি পাগল? এই বেচারা লোকটা আমাকে সাহায্য করছিল। এক্ষুনি ক্ষমা চাও, ক্ষমা চাও। ক্ষমা চাইবো? নন্দিনী, আমার চপ্পল ওর কাছে ক্ষমা চাইবে না। তুমি আমার সঙ্গে চলো। এখানে শিবায় মাহেশ্বরীকে। আমি শিবায় মাহেশ্বরী। আর যদি মরতে না চাও তাহলে তোমার গুন্ডাগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাও।
এই ছেলে মানুষই খেলা বন্ধ করো, একজন নয়, তোমরা সবাই একসঙ্গে এসো। মহাকালের কসম, আজ কেউ নিজের পায়ে হেঁটে ফিরে যাবে না। হেডশট! কি ধরনের স্কোয়াড পাঠিয়েছো? সব ম্যাচস্টিকের মতো পড়ে আছে। কি? ওরাই তো আমার সবচেয়ে ভয়ঙ্কর লোক ছিল। আমি নিজেই ওখানে যাচ্ছি। কি হেডশট? ও মাই গড, ও তো আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় গ্যাংস্টার। যার উপর ওর চোখ পড়ে তার দিন শেষ। আর একটু অপেক্ষা করো, ওর শেষ খুব কাছেই। কিছুক্ষণের মধ্যেই পার্টির বাইরে 10টা জিপ এসে দাঁড়ালো। ভেতরে দাঁড়িয়ে থাকা লোকগুলোর শ্বাস আটকে গেল। হেডশট ক্লাবে ঢুকল। দেব চোখ দিয়ে শিবাইতে দেখিয়ে দিল। সঙ্গে সঙ্গে হেডশট বন্দুক বের করে শিবায়ের দিকে তাক করল। নড়বে না, আমার নাম হেডশট, আর আজ পর্যন্ত আমার নিশানা কখনো মিস হয়নি। তোমরা সবাই পার্টি এনজয় করো। আমি এই লোকটাকে আমার ঘাঁটিতে নিয়ে গিয়ে শেষ করে দেব, আর যদি আমি ওর শরীরের একটাও হাড় না ভাঙি তাহলে বলবে। কিছুক্ষণ আগেও যে শিবাই গুন্ডাদের সঙ্গে লড়ছিল সে সেখানেই জমে গেল। হেডশটের লোকেরা শিবাইকে ধরে নিয়ে গেল। নন্দিনী আর দেবও তাদের পেছনে গেল। হেডশটের গাড়ির ডিকিতে শিবাইকে বেঁধে রাখা হলো। গাড়ি একটা নির্জন জঙ্গলের মাঝখানে পৌঁছালো। ডিকি খুলতেই সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শিবাই সেখানে নেই। এটা কিভাবে সম্ভব? গাড়ি তো কোথাও থামেনি। বাঁধা মানুষ চলন্ত গাড়ি থেকে পালালো কিভাবে? ঠিক তখনই হেডশটের চোখ পড়ল সেখানে পড়ে থাকা একটা কলম। সেটা দেখেই তার মুখ সাদা হয়ে গেল। এই কলমটা, এটা কি ওর? হ্যাঁ, ওই ভিখারি এই কলম দিয়ে কাগজে সাইন করে। তোমরা জানোই না তোমরা কি করে ফেলেছ। তোমরা আমাকে মেরে ফেলেছ। আমার পুরো ব্যবসা শেষ হয়ে যাবে। যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়ো, কারণ এখন তোমরাও আর বাঁচবে না। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবায় এক বিনাশকের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।